মাসুদ হয়তো একসময় ভালো হয়ে যাবে, কিন্তু মিরপুরের উইকেট কখনো ভালো হবে বলে তো আসলে মনে হয় না। মিরপুরের উইকেটে বল টার্ন করে, আনইভেন বাউন্স হয়, রান হয় না। অনেকেই বলে মিরপুরের উইকেট ধান ক্ষেতের উইকেট, এবং এসব অপবাদ নিয়েই আসলে বিসিবির চাকরি ছাড়তে হয়েছে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী সিলভার। সেই জায়গাতে বিসিবি নিয়োগ দিয়েছে বিশ্বখ্যাত কিউরেটর অস্ট্রেলিয়ান টনি হেমিংকে, এবং আশা ছিল যে মিরপুরের উইকেটের আচরণে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। কিন্তু আমরা দেখলাম যে লাউ সেই কদু, কালো রঙের উইকেট, এবং সেখানে ভয়াবহ রকমের টার্ন এবং আনইভেন বাউন্স রয়েছে, এবং ব্যাটিং করাটাই মুশকিল। পৃথিবীর কোনো উইকেটে আগে ব্যাট করে 200 রান করে ম্যাচ জেতার আত্মবিশ্বাস পাওয়া যায় না, কিন্তু মিরপুরে কোনোভাবে ওয়ানডেতে আগে ব্যাট করে 200 রান করতে পারলেই হয়ে গেল। মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে ম্যাচ জেতা যাবে, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা গেল তাই। গত কয়েক বছর ধরে আসলে তাই ঘটছে মিরপুরে। প্রথমে ব্যাট করে কোনোভাবে 200, 210, 220 করতে পারলেই এখানে ম্যাচ জিতে যাওয়া যায়। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল 207 রান, এবং তখনই আসলে বোঝা গিয়েছিল যে যেহেতু বাংলাদেশের বোলিং লাইন আপে মেহেদী হাসান মিরাজ রয়েছেন, তানভীর রয়েছেন, রিশাদ রয়েছেন, সুতরাং এই ম্যাচ আসলে বাংলাদেশ জিতে নেবে। বোলিংয়ে রিশাদ হোসেন অসাধারণ বোলিং করেছেন। ধান খেতেও আসলে 6 উইকেট পাওয়াটা চারটিখানি কথা না। রিশাদের বোলিং ডে বাই ডে ইমপ্রুভ করছে, তার বোলিংয়ে গুগলি যোগ হওয়ার ফলে আসলে ব্যাটসম্যানদের খেলতে মুশকিল হচ্ছে। রিশাদ সাফল্য পাচ্ছেন এবং মোটামুটি ধারাবাহিকভাবেই সাফল্য পাচ্ছেন। টি20তে তো পাচ্ছিলেনই, ওয়ানডেতে এবার তিনি আসলে ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছেন, এবং তিনি রেকর্ড করেছেন প্রথম স্পিনার, বাংলাদেশি প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে 6টা উইকেট তিনি নিয়েছেন, এবং ডানহাতি স্পিনার হিসেবে প্রথমবার তিনি 5 উইকেট নিয়েছেন। কিন্তু আরও বড় কীর্তি তিনি গড়তে পারতেন। 35 রানে 6 উইকেট নিয়েছেন তিনি, কিন্তু তিনি আরও বড় কীর্তি গড়তে পারতেন বাংলাদেশের ইতিহাসে। ওয়ানডেতে বেস্ট বোলিং ফিগারটা মাশরাফি বিন মুর্তজা, তিনি 26 রানে 6 উইকেট নিয়েছিলেন কেনিয়ার বিপক্ষে, এবং সেটা 2006 সালের ঘটনা। এবং রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে 6 উইকেট নিয়েছেন 26 রানে। তো তৃতীয় বেস্ট বোলিং ফিগার রিশাদ হোসেনের। কিন্তু তাকে যদি আসলে আর একটু সুযোগ দেওয়া হতো, মানে তাকে কন্টিনিউয়াসলি বোলিং করিয়ে গেলে কে জানে হয়তো তিনি 7 উইকেট নিয়ে ফেলতে পারতেন, এবং বাংলাদেশের বেস্ট বোলিং ফিগারটা তার হয়ে যেত। কিন্তু মেহেদী হাসান মিরাজ তাকে সরিয়ে নিয়েছিলেন। যাই হোক, তিনি 6 উইকেট পেয়েছেন, দারুণ বল করেছেন, এবং এর আগে ব্যাটিংয়ে তিনি একটা কেমিও খেলেছেন, যেটাও আসলে খুবই এফেক্টিভ ছিল। এর আগে যদি ব্যাটিংয়ের কথা বলি, সেখানে তাওহিদ হৃদয় একটা 50 করেছেন। এবছরে বাংলাদেশের ওয়ানডেতে বেস্ট ব্যাটার তাওহিদ হৃদয়, যার 4টা 50 রয়েছে। এবছর ওয়ানডেতে একটা সেঞ্চুরি তিনি করেছেন, এবং 51 রান করে তিনি আউট হয়েছেন। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে উইকেট বিবেচনায় তার এই 50 আসলে ডাবল সেঞ্চুরির সমান। অবশ্যই মাহিদুল অঙ্কনের কথা বলতে হয় যে অভিষেক হয়েছে তার, এবং এরকম উইকেট এরকম কন্ডিশনে তিনি খেলতে নেমেছেন চাপের মুখে, কিন্তু তিনি 46 রানের একটা ভালো ইনিংস তিনি খেলেছেন 76 বলে। হ্যাঁ, ডট খেলেছেন অনেক, বা তার স্ট্রাইক রেট খুব একটা ভালো না, বাট পরিস্থিতি বিবেচনায় নিলে তার ইনিংসটাও আসলে ভালোই ছিল। রিশাদ 13 বলে 26 রানের একটা ইনিংস খেলেছেন। আর্লি 2টো উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজন আউট হয়ে যাওয়ার পর কিন্তু চাপে পড়ে গেছিল। 8 রানে বোধহয় 2 উইকেট পড়ে গিয়েছিল, তারপর কিন্তু চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে বাংলাদেশ 207 পর্যন্ত করে জবাব দিতে নেমে একটা ওপেনিং পার্টনারশিপ করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ 50+-এর। তখন মনে হচ্ছিল যে এই ম্যাচও হাতছাড়া হয় কিনা, কিন্তু খেলা তো মিরপুরে হচ্ছে, হাতছাড়া কেমন করে হবে। রিশাদ হোসেন বোলিংয়ে এলেন, এবং তিনি তার ম্যাজিক আসলে দেখালেন, এবং 6টা উইকেট তিনি নিয়েছেন। 2টো উইকেট মুস্তাফিজ নিয়েছেন 5 ওভারে, 1 উইকেট তানভীর পেয়েছেন, এবং একটা উইকেট মেহেদী হাসান মিরাজ পেয়েছেন। 10 ওভারে 16 রানে 1 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ভালো বল করেছেন নিঃসন্দেহে। তানভীর 10 ওভারে 46 রানে 1 উইকেট নিয়েছেন, এক্সপেন্সিভ তিনি ছিলেন, এবং মুস্তাফিজ 5 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। সো ম্যাচটা মূলত রিশাদ হোসেনের। কদিন আগে তিনি বলেছিলেন যে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে যেদিন বাংলাদেশ ক্লিক করবে সেদিন আসলে বাংলাদেশের সামনে কেউ দাঁড়াতে পারবে না। সো এই ম্যাচে রিশাদ ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে তিনি ক্লিক করেছেন, এবং তিনি একাই আসলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছেন। কিন্তু মিরপুরের উইকেট নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা থেকেই গেল। প্রশ্ন হলো যে টনি হেমিং কি ফেল করবেন? তাহলে আসলে মিরপুরে খেলা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ম্যাজিক, পিওর ম্যাজিক রিশাদ হোসেনের বোলিং। লেগ স্পিনারের বোলিং দেখাটা এমনিতেই আনন্দময়, তার উপরে রিশাদ আজকে সেই লেগ স্পিন শিল্পের প্রকাশটা এত দুর্দান্তভাবে করলেন যে তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটাই করে ফেললেন। ওয়েস্ট ইন্ডিজের 1, 2, 3, 4, 5 প্রথম 5 উইকেটের সবগুলোই রিশাদ তুলে নিয়েছেন। আবার ওয়েস্ট ইন্ডিজের লাস্ট উইকেট তুলে নিয়ে নিজের 6 নাম্বার উইকেটও শিকার করেছেন রিশাদ হোসেন। রিশাদের বোলিংকে তাই ম্যাজিক না বলে কোনো উপায় নাই। একই সঙ্গে ম্যাজিক আছে আরো একটা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, মিরপুরের উইকেটের কালো জাদু।
মিরপুর তার ওই ব্ল্যাক ম্যাজিকের পশ্রও সাজিয়ে বসেছিল আজকে, যেই কারণে ওয়ার্ল্ড ওয়ানডে ক্রিকেটের ফরম্যাট যেদিকেই যাক না কেন আমরা আমাদের সে আগের ফরম্যাটেই রয়েছে, এবং মিরপুরের এখন উইকেটের কালারটা যেহেতু আবার সেই কালোতে ফিরেছে, সেই কারণে কালো জাদুটা অনেক বেশি প্রযুক্ত হয়ে উঠছে। মিরপুরের ওই 22 গজের ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছে। নিজেরা ব্যাটিং করে যে 207 রান আমরা করেছিলাম তখনই মনে হয়েছিল সেইটা উইনিং টোটাল। ক্যারিবিয়ানরা তাদের ওপেনিং পার্টনারশিপে 51 রান তুলে সেটাকে একটু থ্রেট করার চেষ্টা করেছে, কিন্তু ওই পর্যন্তই। এরপরে রিশাদ হোসেনের পিওর ম্যাজিকে, মিরপুরের ব্ল্যাক সয়েলের উইকেটের ব্ল্যাক ম্যাজিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে 133 রানে অল আউট করে দিয়ে 74 রানে ম্যাচটি জিতে নিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ওয়ানডে সিরিজে আমাদের যে বিপর্যয়, স্পেশালি লাস্ট ম্যাচটাতে মাত্র 93 রানে অল আউট হয়ে 200 রানে হেরে যাওয়ার যে বিপর্যয়, 3-0-তে ধবল ধোলাই হওয়ার যে বিপর্যয়, সেইটা সামলে ওঠার পথে প্রথম পদক্ষেপটা আমরা আমাদের চেনা ফর্মুলাতেই করলাম। দেখুন, মিরপুরের এই উইকেটটাতে কালো উইকেট দেখে অনেকেই বিস্মিত, অনেকের চোখ কপালে উঠে গেছে, অনেকেই বলছেন এমন উইকেট কখনো দেখিনি। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি বলেছেন তাকে আমি বলতে দিতেই পারি, কিন্তু আমি ঠিক বুঝলাম না যে এই ক্রিকেট ফলো যারা করেন তারা মিরপুরের এই উইকেট দেখেননি। হ্যাঁ, গত 10-12 বছরে হয়তো দেখেননি, কিন্তু মিরপুরে যখন খেলাটা শুরু হয়েছিল 2006 সালে, তারপরে কিন্তু প্রথম 4-5 বছরের উইকেট একেবারে এর চেয়ে আরো বেশি কালো মাটির উইকেট ছিল, এর চেয়ে আরো বেশি ডার্ক দেখাতো উইকেট। সো অনেকের এই বিষয়টা কেন আসছে যে মিরপুরে এরকম উইকেট প্রথমবারের মতো দেখা গেছে, কেউ কোনোদিন দেখেননি, এইটাই আমার কাছে আরো উল্টা বিস্ময়কর ঠেকেছে। আবার ওই উইকেট টনি হেমিংস এর তত্ত্বাবধানে যতই দেওয়া হোক না কেন, আমাদের এই ব্ল্যাক সোয়েলের উইকেটটা যে খুব বেশি স্পোর্টিং উইকেট হবে, ওয়ানডে সুলভ উইকেট হবে, এখন তো ওয়ানডে ফরম্যাটটা 300, 350, 400 দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা যে 200-220 রানের ওই দিকেই আটকে থাকবো সেইটাও বোধহয় ধারণা করা গিয়েছিল। অন্তত পক্ষে এই মিরপুরের উইকেট সম্পর্কে যাদের চেনা জানা আছে তারা সেই ধারণাটা নিঃসন্দেহে করতে পেরেছেন, এবং এক্স্যাক্টলি সেই সুবিধা নিয়ে ম্যাচটা আমরা জিতে গেছি। টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাতে আমি বাংলাদেশের ক্রেডিটটা খাতো করছি না, আবার এট দ্য সেম টাইম ধরেন আমাদের 2027 বিশ্বকাপ খেলাটা বিরাট হুমকির মুখে পড়ে গেছে। আমরা র্যাঙ্কিং এর 10 নম্বরে তো আগেও ছিলাম, সেই 10 নম্বরেই থেকে যে আফগানিস্তানের বিপক্ষে 3টা ম্যাচ হারার পরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান, যারা 9 নম্বরে রয়েছে, আমাদের 6 গ্যাপ হয়ে গিয়েছিল। ফলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে র্যাঙ্কিং এর 9 নম্বরে উঠতে আমাদের এই সিরিজের 3 ম্যাচের 3টাই জিততে হবে, ওদেরকে হোয়াইট ওয়াশ করতে হবে, বাংলা ওয়াশ করতে হবে। আবার সেইখানটাতে মিরপুরের উইকেটে সেই চেনা ফর্মুলায় না গেলে কি চলে বলেন তো দেখি? হ্যাঁ, বাংলাদেশ যখন 207 রান করেছিল